মানবাধিকার দিবসে সোহরাওয়ার্দীতে গুম খুনের শিকার পরিবারগুলোর গণজমায়েত, মায়ের ডাকের আয়োজনে আওয়ামী দুঃশাসনের বর্ণনা। সালে আমাকে বাড়ি থেকে গুম করা হয়েছিল। আমাকে মারি, আমাকে কারেন্টের ফিলারের সাথে ঝুলে রাখবো। আমি কেন জিডিটা করলাম। জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করলেন আপিল বিভাগ। জনগণের ম্যান্ডেট নয়, রাজনৈতিক কারণেই ছিল এই সিদ্ধান্ত, বললেন অতিরিক্ত অ্যাটর্নি। সবচেয়ে বড় যেটা এটি অ্যাকচুয়ালি রাজনৈতিক প্রশ্ন এবং এটি জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে। 5 কার্য দিবসের মধ্যে শেখ হাসিনা শেখ রেহানার ব্যাংক হিসাবের বিবরণ চাই বিএপিআইও। আছেন জাফরুল্লাহ শরাফত সহ বঙ্গবন্ধু মেমোরিয়ালে জড়িতরা। র্যাব বিলুপ্তির আহ্বান বিএনপির পুলিশ সংস্কার কমিটির। সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট আয়োজনে বিজয় দিবস উদযাপনের পরিকল্পনা দলটির। মিয়ানমারে মংডু শহর দখলে নিয়েছে আরাকান আর্মি। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা 270 কিলোমিটার অঞ্চলের পুরোটাই দখলে নিল বিদ্রোহীরা। বাস্তবতা মেনে তেলের দাম বাড়ানো হয়েছে। ইআরএফ অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার। পুরস্কার পেলেন যমুনার তৌহিদ হোসেন। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাক সংগঠনের আয়োজনে আওয়ামী শাসনামলে গুম খুনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবার নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে গণজমায়েত কর্মসূচি। আয়োজনকে কেন্দ্র করে দুপুর 12টার আগে থেকেই তারা জমায়েত হন সোহরাওয়ার্দী উদ্যানে। গণজমায়েত অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এই গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়েছিল। মূলত জুলাই গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রস ফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, মোদি বিরোধী আন্দোলন, বিভিন্ন সময়ে আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের প্রতিবাদ জানাতে ভুক্তভোগীরা গণজমায়েতে অংশ নেন। এতে সারা দেশ থেকে ভুক্তভোগী ব্যক্তি তাদের অভিজ্ঞতার স্মৃতিচারণ এবং বিচারের দাবি জানাচ্ছেন। আমাকে মারি, আমাকে কারেন্টের ফিলারের সাথে ঝুলে রাখবো। আমি কেন জিডিটা করলাম। নিশিরাত আমি একটা মেক্সি পরি, একটা বুকরাইও নিলে একটা মেক্সি পরি আমি ঢাকায় চলে আসি। আওয়ামী লীগের দোসররা পুলিশ দিয়ে লেলি দিয়ে আমাদের বাগান বাড়ি থেকে আমাকে ধরে নিয়ে গিয়ে দীর্ঘ 3 দিন গুম করে রাখে। গুম করে রাখার পরে আবার আমাদেরকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে বাগানে নিয়ে তুলে নিয়ে গিয়ে কোরবানের গরু যেমন জবাই করে পুলিশ, ওই রকম করে 12-14 জন সিবি ধরে পুলিশে পায়ে গুলি করে। তৎসালিং করার পরে উলঙ্গ করে কারেন্টের শর্ট দিতে হয়েছিল শরণ জায়গায়। এরপরে অনেক কিছু বলছে, হ্যাঙ্গাম মারা আবার সিঁড়ির তলে রেখে দিয়েছিল। 14 সালে আমাকে বাড়ি থেকে গুম করা হয়েছিল। গুম করে আমাকে 2 মাস গুম করে রাখছিল। সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতের সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী মনিরুল ইসলাম। যাচ্ছি তার কাছে। মনির, গণজমায়েতে যারা যোগ দিয়েছেন কি বলছেন তারা? এই সমস্ত মাসুম বেগুনা শিশুদের ধন্যবাদ। আসলে সোহরাওয়ার্দী উদ্যান আজকে কোনো জনসমাবেশ বা রাজনৈতিক সমাবেশ নয়, তবে বাংলাদেশে বিভিন্ন সময় যারা গুম খুনের শিকার হয়েছেন, বিভিন্নভাবে যারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়রানির শিকার, সেসব একেবারে সরাসরি ভুক্তভোগী এবং ভুক্তভোগীর আত্মীয় স্বজন অনেকে এসেছেন। আমরা পাশে বিশাল মঞ্চ করা হয়েছে, যে মঞ্চে থেকে আসলে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মায়ের ডাক যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এখানে অনুষ্ঠানে এখানে মঞ্চে রয়েছেন বিভিন্ন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বা সরকার পতন আন্দোলনে যারা
আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন তাদের আত্মীয় স্বজনরা এই মঞ্চে উপস্থিত হয়েছেন, মানবাধিকার কর্মীরাও মঞ্চে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এখানে থাকবেন। আমরা দেখছি যে বিএনপির সিনিয়র নেতারা, জামাত ইসলামের সিনিয়র নেতারা, বিভিন্ন বামপন্থী রাজনৈতিক বা গণতন্ত্র মঞ্চের এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা আমরা দেখছি, জাতীয় নাগরিক কমিটির নেতাদের আমরা দেখছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেখছি। এই মুহূর্তে এই যে মানবাধিকার দিবস উপলক্ষে আজকের যে জুলাই গণহত্যার এবং আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগীদের যে গণজমায়েত, সেখানে অনুষ্ঠানের শুরুতেই দোয়া মোনাজাত করা হচ্ছে। যারা নিখোঁজ আছে, গুম আছে, তারা যেন ফেরত আসে। কেউ যদি হত্যা হয়ে থাকে, গুমের শিকার হয়ে থাকে, সেই ঘটনার যাতে বিচার হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় এবং আত্মার শান্তি কামনায় শুরুতে মোনাজাত করা হচ্ছে। এবং এই মোনাজাতে অংশ নিয়েছেন, আপনি দেখছেন যেখানে হাজারো মানুষ উপস্থিত হয়েছেন, অংশ নিয়েছেন, যারা গুমের শিকার, খুনের শিকার, কারো ভাই, কারো বোন, কারো ছেলে, কারো স্বামী, এই ধরনের মানুষজন এখানে আসে। তাদের যে হাহাকার, তাদের যে আকুতি, তাদের যে আহাজারি, এগুলো আমরা এখান থেকে শুনছি, আমরা এখান থেকে আসলে দেখা যাচ্ছে। প্রত্যেকে দাবি জানাচ্ছেন যে বিগত 17 বছরে বিভিন্ন অন্যায় বা শিকার বা নির্যাতনের শিকার বা গুমের শিকার, খুনের শিকার, সেই প্রত্যেকটি ঘটনা আলাদা বিচার করা হোক। এবং শুধু তাই নয়, আমরা দেখছি যে বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ডের মতো বিভিন্ন ঘটনার যারা শিকার হয়েছেন তাদের সেটার ভুক্তভোগীরাও বা তাদের আত্মীয় স্বজনরা এখানে এসেছেন। তো সেই আরো ঘন্টা দুয়েক এই অনুষ্ঠান চলবে বা আরো ঘন্টা দুয়েক তিনেক এই অনুষ্ঠান চলবে। তো এই কর্মসূচি থেকে আওয়ামী লীগ সরকারের মোটামুটি বিচার চাওয়া হচ্ছে এবং তাদের প্রধান দাবি হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে যাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে বিচার করা হয়। এই কারণে এই মঞ্চে যারা আছেন এবং এই অংশ যারা নিয়েছেন সামনে, সবাই এই বিচারটি চাচ্ছেন। মনির, ধন্যবাদ আপনাকে। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 2 ডিসেম্বর এই তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে 2017 সালে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদ। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পরে 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। বলেছে যে এগুলো আসলে পলিটিক্যাল ডিসিশন, পলিসি ডিসিশন গভর্নমেন্টের, যেটাতে আদালতের হস্তক্ষেপ করবার কোনো কারণ নেই বা এটি আদালতের এখতিয়ারের বাইরে। অনেকগুলি গ্রাউন্ড দেয়া রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় যেটা যে এটি একটি অ্যাকচুয়ালি রাজনৈতিক প্রশ্ন এবং এটি জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। সেই সাথে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। হিসাব খোলার ফর্ম, KYC এবং লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে 5 কার্যদিবসের মধ্যে পাঠাতে বলেছে আর্থিক গোয়েন্দা ইউনিট। শেখ রেহানা ও শেখ হাসিনার কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা বা কারা এসব ট্রাস্টে টাকা দিয়েছেন তা খতিয়ে দেখতেই এই তলব। তাছাড়া এই ট্রাস্টের টাকা কী কাজে ব্যবহার করা হয়েছে সেটাও খতিয়ে দেখা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরই বেরিয়ে আসে বিগত সরকারের নানা দুর্নীতির খবর। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে 5 ডিসেম্বর অর্থ পাচারের এই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দেয় হাইকোর্ট। 2019 সালের 24 এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক তারেক রহমান ও মামুনকে 7 বছর কারাদণ্ড
কারাদণ্ড এবং 12 কোটি টাকা অর্থদণ্ড দিয়ে রায় দেন। এছাড়া লন্ডনের ন্যাট ওয়েস্ট ব্যাংকে থাকা বাংলাদেশি টাকায় 6,57,762 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে 2019 সালে হাইকোর্টে আপিল করেন মামুন। তাকে খালাস দেওয়ার কারণে মামলার আইনি সুবিধা পেয়ে তারেক রহমানের সাজাও স্থগিত করা হয়েছে। ওই যে জনাব তারেক রহমান সাহেবকে ফাঁসাতে হবে, যে কারণে তিনি সেই অর্ডিন্যান্সের আন্ডারে মামলা দায়ের করলেন। মামলাটাই ছিল ভয়েড অব ইনিশিও, অর্থাৎ এই মামলা এই আইনে চলতে পারে না। কিন্তু ক্ষমতার দম্ভ, রাষ্ট্র এবং আদালতকে কুক্ষিগতা করার মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটা ট্রায়াল করালেন। রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি AK মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 3 মাসে জামিন দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টার ঘটনায় গত 29 সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। 6 নভেম্বর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে হাইকোর্টের একই বেঞ্চ বিস্ফোরক আইনের মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে 12 বছরের সাজা থেকে খালাস দিয়েছেন। বিএনপি নেতা দুলুর আইনজীবীর দাবি রাজনৈতিক উদ্দেশ্যে মামলা, পরে সাজা দেওয়া হয় দুলুকে। জনাব অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে 12 বছর সাজা দেয় এবং ওনার সঙ্গে আরও 83 জনকে 10 বছরের সাজা দেয় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে। এই মামলাটি আমরা আপিল করি এবং আপিল শুনানি অন্তে আজকে রায় দিয়েছে। মামলা সকল আসামি বেকসুর খালাস হয়েছে। র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। পাশাপাশি দলের গঠিত সংস্কার কমিটি জনবান্ধব এবং বাহিনীর সদস্যদের সুরক্ষায় পুলিশ কমিশন গঠন করারও প্রস্তাব দিয়েছে। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এছাড়া বিজয় দিবসে রাজধানীতে কনসার্ট করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা। বিচার বহির্ভূত হত্যা, গুম, হয়রানি এবং অপেশাদার আচরণের জন্য গেল 15 বছর সমালোচনার শীর্ষে ছিল র্যাব ও পুলিশ। জুলাই অভ্যুত্থানে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে আরও সংকটে পড়ে বাহিনীর ভাবমূর্তি। অভিযুক্ত পুলিশ সদস্যদের কেউ কারাগারে, কেউ আত্মগোপনে। দাবি ওঠে পুলিশ বাহিনী সংস্কারের। সেই প্রেক্ষিতে সরকার গঠিত সংস্কার কমিশনে সুপারিশ দিতে বিএনপি গঠন করে সাবেক সচিব, পুলিশ ও সেনা কর্মকর্তাদের সমন্বয়ে 6 সদস্যের কমিটি। মঙ্গলবার পর্যালোচনা শেষে তুলে ধরে 5 দফা প্রস্তাব। পুলিশের জনবান্ধব ও গ্রহণযোগ্য আচরণ নিশ্চিত করা, এটা কপি আপনাদেরকে দিব। পুলিশের জনবান্ধব ও গ্রহণযোগ্য আচরণ নির্ধারণ করা। খ, বাহিনীর কল্যাণ ও উন্নয়নে পদক্ষেপ গ্রহণ। বাহিনী পরিচালনায় প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন। বাহিনীর সম্প্রসারণ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহ। সদস্যদের দক্ষতা বৃদ্ধিকল্পে উন্নত বিশ্বের অনুকরণে আধুনিক প্রশিক্ষণ প্রদান। সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় ভারতে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। ভিনদেশি অপসংস্কৃতির বিরুদ্ধে 16 ডিসেম্বর রাজধানীর মানিক মে এভিনিউতে বাংলা গানের কনসার্ট হবে এমন ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী সামাজিক সংগঠন সবার আগে বাংলাদেশ। বা ভিনদেশি যেই কোনো সাংস্কৃতিক অবস্থান থেকে বের হয়ে আমরা একটা দেশপ্রেমিক বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রজন্মকে উদ্বুদ্ধ করার লড়াইয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং সেটি সবার আগে বাংলাদেশ নামে। সেজন্য এই সবার আগে বাংলাদেশ আগামী 16 ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে। সবার জন্য উন্মুক্ত থাকবে কনসার্টটি, যাতে গান পরিবেশন করবেন জেমস, হাসান, জেফার, কণাসহ লালন ও বাউল শিল্পীরা। নগর বাউল জেমস, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাবোয়েব রাফা, সোনার বাংলা সার্কাস। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের বিরুদ্ধে ভারত আজগুবি অপপ্রচার করছে।
এই মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানো হোক, মমতা ব্যানার্জির এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন রিজভী। বলেন, ভারত বন্ধুত্ব করেছে শেখ হাসিনার সাথে, বাংলাদেশের জনগণের সাথে নয়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারতের রাজ্য থেকে শুরু করে কেন্দ্রের প্রত্যেক জনপ্রতিনিধি ক্ষুব্ধ বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। দেশে সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। লুটপাটের জন্য ভারত থেকে হাসিনা সরকার আলু পেঁয়াজ আমদানি করেছে বলেও মন্তব্য করেন তিনি। অপতথ্য এবং অপপ্রচার দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের যে একটি ভাবমূর্তি, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান পরস্পরের সাথে সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধনে তারা যে আবদ্ধ, এইটাকে নস্যাৎ করার জন্য ভারতের সাম্প্রদায়িক শক্তি প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ বিরোধী প্রচারণা করছে। বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ জেলে সহ ২টি মাছ ধরা ট্রলার ধরে নিয়ে যাওয়ার ঘটনায় এখনো কোনো উদ্ধার তৎপরতা শুরু হয়নি। কূটনীতিকভাবেই এগুতে হবে জানাচ্ছে ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো। সোমবার সকাল ১১টায় এই ঘটনা ঘটে। মোংলা ফেয়ারওয়ে থেকে আনুমানিক ২৪.৭ নটিক্যাল মাইল ডাউনে বাংলাদেশি দুটি ফিশিং বোট লাইলা 2 এবং C&A অ্যাগ্রো লিমিটেডের মেঘনা 5 ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। বিষয়টি যমুনা টেলিভিশনকে জানায় C&A অ্যাগ্রো লিমিটেডের ম্যানেজার অপারেশনস। তার দাবি, বাংলাদেশের সমুদ্র সীমায় ট্রলারগুলো মাছ ধরছিল। এই সময় হঠাৎই ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের সমুদ্র সীমায় প্রবেশ করে তাদের ধরে নিয়ে যায়। এই বিষয়ে সামুদ্রিক মৎস্য দপ্তর বরাবর চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার। আল আমিন, নৌযান ও জেলেদের উদ্ধারের বিষয়ে নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কি? ঠিক এখন থেকে 5 মিনিট আগেই আমরা একটি ফোন পেয়েছি। সেটা হচ্ছে যে মেঘনা 5-এর যে ম্যানেজিং ডিরেক্টর তিনি আমাদেরকে ফোন করেছেন এবং যে বিষয়টি বলেছেন যে কিছুক্ষণ আগেই তাদের কাছে একটি আপডেট এসেছে। সেটা হচ্ছে যে লায়লা 2-এর যে ক্যাপ্টেন সেই রাজীব চন্দ্র শীল তিনি লায়লা 2-এর যে মালিকপক্ষ আছে তাদেরকে ফোন দিয়ে জানিয়েছে যে তাদের এতক্ষণ পর্যন্ত কোস্টগার্ডের নিয়ন্ত্রণে ছিল, তবে এখন থেকে ঠিক আধ ঘন্টা আগে ভারতীয় নৌবাহিনী তাদের নিয়ন্ত্রণ নেয় এবং তাদের শিপে আসে এবং তাদের সাথে কথা বলে। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে লায়লা 2-এর যে ক্যাপ্টেন তার সাথে কথা হয় এবং তাকে বলে যে আপনারা নিরাপদে আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবে আপনারা আপনাদের নৌবাহিনীর যে প্রধান রয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান, তার মাধ্যমে আমাদের দেশের অর্থাৎ ভারতীয় যে নৌবাহিনীর প্রধান রয়েছেন তার সাথে কথা বললেই দ্রুত মুক্তি মিলবে, এমনটাই তাদেরকে জানানো হয়েছে। এবং এই তথ্যটাই কিন্তু ভারতীয় যে জায়গাটিতে, অর্থাৎ আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটা হচ্ছে যে ভারতের উড়িষ্যার প্যারাদ্বীপ বন্দর নামে একটি জায়গা রয়েছে, সেখান থেকে 30 কিলোমিটার দূরে একটি জায়গায় আমাদের যে মেঘনা 5 এবং লায়লা 2 সেই ফিশিং ভেসেলগুলো সেগুলো নোঙর করা হয়েছে এবং সেখানে কোস্টগার্ড নিয়ে যাওয়ার পর সেখানে ভারতীয় নৌবাহিনী এগুলো নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখান থেকেই ভারতীয় নৌবাহিনী লায়লা 2-এর ক্যাপ্টেনকে এই তথ্যগুলো জানায় এবং লায়লা 2-এর ক্যাপ্টেন রাজীব চন্দ্র শীল তিনি আবার এই তথ্যগুলো মালিক পক্ষকে জানান। তাদের যে যোগাযোগের যে ব্যবস্থা সেই এসএসভির মাধ্যমে তারা এই তথ্যটি মালিক পক্ষকে জানায় এবং মালিক পক্ষ সেই তথ্যটি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছে এবং সেই আপডেট তথ্যটি আমরা আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। এবং পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, মেঘনা 5-এ রয়েছে নাবিক এবং জেলে মিলিয়ে 37 জন এবং লায়লা 2-এ রয়েছে 42 জন এবং তাদের উদ্ধারে আমাদের বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী এরই মধ্যে আমাদের যে এই ফিশিং ভেসেল দুটির যে মালিক পক্ষ রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছে, যেহেতু এটি একটি পররাষ্ট্র ইস্যু এবং সেটার পররাষ্ট্র দপ্তর থেকেও এরই মধ্যে আলাপ আলোচনা শুরু করেছে এবং এটি ঠিক এখন কোন পর্যায়ে রয়েছে তাদের মুক্তির বিষয়টি সেটি এখন পর্যন্ত জানা যায়নি। তবে কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে আমি যেটা বললাম যে লায়লা 2-এর যে অধিনায়ক তিনি কথা বলেছেন মালিক পক্ষের সাথে এবং সেই তথ্যটি জানার পরপরই আমরা আপনাকে জানানোর চেষ্টা করলাম। শাওন, আলামিন, অনেক ধন্যবাদ আপনাকে।
আওয়ামী লীগ শাসন আমলে বঞ্চিত ৭৫৪ জনকে সচিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদা দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিটি। এই সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে কমিটি। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে কমিটি প্রধান জাকির আহমেদ খান এই প্রতিবেদনটি পেশ করেন। অবসরে যাওয়া কর্মকর্তাদের ১১৯ জনকে সচিব, ৪১ জনকে সচিব পদমর্যাদায় গ্রেড 1 পদ ও ৫২৮ জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেবার সুপারিশ করা হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় তা নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাতে ৩ মাস সময় দেওয়া হয়। ৫ সদস্যের এই কমিটি ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত পদোন্নতি সহ নানা হেনস্থার শিকার কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার সুপারিশ করেছেন প্রতিবেদনে। লাল সবুজের একটা পতাকা মানেই তো গোটা বাংলাদেশ। সেই পতাকার প্রতি প্রেম কি নির্দিষ্ট দিনের জন্যই তুলে রাখা? সেই প্রশ্নটা থাকুক। আজ বরং কামালের মতো কয়েকজনের কথা বলি, বছর জুড়েই যাদের পতাকার সঙ্গে বসবাস। আর্থিক লেনদেন ছাড়িয়ে যেই কাজে মিশে থাকে দেশপ্রেম আর প্রগাঢ় মমতা। কেবল ১ জুলাই বিপ্লবেই বিক্রি হয়েছিল তাদের বানানো ৫ লাখ পতাকা। বিজয়ের মাসে পতাকা তৈরির এমন কারিগরদের গল্প শুনব ভাস্কর ভাদুরীর কাছে। ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। উঠছে রক্তের দামে পাওয়া স্বাধীন পতাকা, জানান দিচ্ছে দৃঢ় চিত্তে গোটা বাংলাদেশের নাম। অন্ধকার ভেদ করে আলোক বর্তিকা হয়ে সগর্বে দাঁড়িয়ে। ডিসেম্বরে এলেই বাঙালি তার হৃদয়ে ধারণ করা পতাকার সাথে সম্পর্কটা আবার ঝালাই করে নিতে পারে। একখণ্ড লাল সবুজ ঘরে নিয়ে যাওয়ার উপলক্ষে এনে দেয় এই বিজয়ের মাস। প্রায় প্রতিটি পরিবারের সেই আনন্দকে বর্ণিল করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পতাকা তৈরির কারিগরেরা। হাতের পরম মায়ায় যারা এই লাল সবুজকে আগলে রেখে দেশের প্রতিচ্ছবি সৃষ্টি করেন, তাদের কাছে সর্বোচ্চ শ্রদ্ধাতেই থাকে স্বাধীন বাংলার পতাকা। তেমনই একজন কামাল আহমেদ, যিনি গত ২৫ বছর ধরে কেবল পতাকা বানানোরই কাজ করছেন। ব্যস্ত এই রাজধানীর বুকে যেখানে পথ করে উড়ে দেশের অস্তিত্ব, তার অধিকাংশই এই কামালের কারখানার। পতাকার ব্যবসা আসছে আসলে ছোট থেকে স্কুল যখন যাইতাম ১৬ ডিসেম্বর ২১শে ফেব্রুয়ারি পতাকার অনুষ্ঠানগুলো হইতো, খুব ভালো লাগতো, আনন্দ পাইতাম। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে একটা দুটা পতাকার জন্য মানুষ অনেক ধারে ধারে যাইতো, নানা জায়গায় যাইতো, কোথায় বানায়, কীভাবে বানায়, এগুলো নিয়ে একটা মাথা চিন্তা কাজ করতো। তো চিন্তা করলাম যে আমি নিজে কি বানায় বিক্রি করতে পারি কিনা বা বানাইতে পারি কিনা। ১২০ পর্যন্ত আমি পতাকার অর্ডার পাইছি, অনেক বড় পতাকা। এই পতাকা যোদ্ধারাই সব শেষ গণ অভ্যুত্থানে করেছেন দিনরাত পরিশ্রম। নাওয়া খাওয়া ভুলে শুধু জুলাই মাসেই তৈরি করেছেন বিভিন্ন আকারের ৫ লক্ষাধিক পতাকা। ২.৫ ফিট পতাকা গেছে, ১.৫ ফিট গেছে, ৫ ফিট পতাকা গেছে। এর সংখ্যা আসলে পুরোপুরি আমার নেই, গণনা নাই। তবে আপনার মাথার বেশটা লাখ ছেড়ে দেব। বড় পতাকার চাপ ছিল মানে কিছুটা কম, কিন্তু মাথার যে বেশটা, মাথার যে পতাকাটা, ওটা অনেক প্রচুর পরিমাণ চাপ ছিল। তখন তো মানে নাইটে প্রচুর কাজ করতাম, আনলিমিটেড। প্রোডাকশন যে পরিমাণ দিচ্ছে তার চেয়ে বেশি চাহিদা ছিল আমাদের, কিন্তু ওই পরিমাণ তো দিতে পারি না। আমরা দিন ২৪ ঘন্টার ভিতরে মনে করি ২০ ঘন্টা ১৮ ঘন্টা কাজ করছি, যখন এই গ্যাঞ্জাম ছিল আর কি, আন্দোলন ছিল, ছাত্রদের আন্দোলন ছিল ওই সময়। বিজয়ের মাসে পতাকার কেনাবেচা হয়তো বাড়ে, তবে নতুন প্রজন্মের কাছে তার মাহাত্ম্য আজীবন সুউচ্চ শ্রদ্ধায় থাকবে, এমন প্রত্যাশা বাঙালির। কারণ এ পতাকায় লেখা আছে লাখো শহীদের আত্মত্যাগ আর গোটা দেশের জন্মের আত্মকাহিনী। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।
চট্টগ্রাম আদালতে পুলিশের উপর হামলা ও ভাঙচুর মামলায় ৮ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালতে রিমান্ডের শুনানি হয়। এর আগে সকালে কড়া নিরাপত্তায় ৮ আসামিকে আদালতে আনা হয়। পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৬ নভেম্বর সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে প্রেরণকে কেন্দ্র করে আদালত এলাকায় পুলিশের সাথে তার অনুসারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও নিহতের পরিবারের পক্ষ থেকে ৫টি মামলা দায়ের করা হয়েছে। মোট ৮ জন আসামিকে আজকে রিমান্ডের আবেদন করা হয়েছে এবং রিমান্ডের শুনানি হয়েছে এবং মাননীয় আদালত আমাদের MM3 ম্যাজিস্ট্রেট 3 শুনানি অন্তে এই যে আসামিদের মোট ৭ দিনের আবেদনের মধ্যে ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন। সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে রাউজান ও বোয়ালখালী থানার ৪ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম এই আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় রাউজানের ৫ বারের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে আদালতে নেওয়া হয়। গত ২৪ সেপ্টেম্বর রাউজানের আরেকটি মামলায় তাকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। ১২ সেপ্টেম্বর ভারতে পালিয়ে যাওয়ার সময় আখাউড়া সীমান্ত থেকে তাকে আটক করে বিজিবি। আওয়ামী লীগ থেকে ৫ বার MP নির্বাচিত হওয়া ফজলে করিমের বিরুদ্ধে রাউজান ও নগরের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। আজকে ওনাকে মোট চারটা মামলা শুনানি দেখানো হয়েছে। নাথিং এলস, আমরা জামিন চেয়েছি, মাননীয় আদালত জামিন নামঞ্জুর করেছে। ডেফিনেটলি আমি তো বললাম একজনের বিরুদ্ধে যদি একটার মামলার জায়গায় যদি ২০টা মামলা হয় ডেফিনেটলি উদ্দেশ্যপ্রণোদিত। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িতে হামলা ও মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে অভিযান চালিয়ে মোবারক হোসেন ও বিল্লালকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে তারা ছিনতাইকারী, জড়িত অন্যদের ধরার চেষ্টা চলছে। পুলিশ জানায় রোববার রাতে নারায়ণগঞ্জের পিরোজপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের কবলে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি। কুয়াশার কারণে ধীরগতিতে চলছিল মাইক্রোবাসটি। ছিনতাইকারীরা গাড়ির কাঁচ ভেঙে ছাত্র নেতাদের মোবাইল, টাকা পয়সা ছিনিয়ে নেয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা করে। গেল ১৫ বছর প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। পুকুর চুরির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। ইকোনমিক রিপোর্টার্স ফোরামে ERA প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, বাস্তবতা মেনেই ভোজ্য তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে, তবে আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। আগামীতে আর কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। অন্তর্বর্তী সরকারের মতো স্বচ্ছ সরকার আগে কখনোই ছিল না। আলুর সিন্ডিকেট নিয়ে কৃষি বিষয়ক প্রতিবেদনের জন্য এবারের ERA প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদ হোসেন। আমরা চাই আপনারা খুব অ্যাকুরেট বেস্ট ইনফরমেশন দেন, যাতে আমাদের ডিসিশন মেকিংয়ে আমাদের কাজটা ইজি হয়ে যায়। জানি আপনার এই ইনফরমেশনটাকে যাতে আমি ট্রাস্ট করতে পারি। আপনারা যে শুধু কৃষির ফলন নিয়ে কথা বলবেন তা না, আপনারা দয়া করে যে কৃষি সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো নিয়েও আপনারা আওয়াজ তুলুন এবং এখানে যখন প্রয়োজনীয় সংস্কারগুলো হয় এই ব্যাপারে যে যৌক্তিক দাবিগুলো আপনারা উপস্থাপন করুন। ৫০ বছর ধরে কিছু শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানকে কর ছাড় দিয়ে লালন পালন করছে সরকার। দীর্ঘ এই সময়েও তারা শিশুই আছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, কর ছাড় দেবার সংস্কৃতি তৈরি হয়েছে, এটি থেকে দ্রুত বের হতে হবে। ভ্যাট দিবসের আলোচনায় বলা হয়, কর ফাঁকি দেবার চেষ্টা পরবর্তী প্রজন্মকে বঞ্চিত করবে। ভ্যাটের ভিন্ন ভিন্ন হার উস্কে দিচ্ছে রাজস্ব ফাঁকি। জানান, কৃত্রিমভাবে এতদিন দেয়া হয়েছে রাজস্ব আদায়ের তথ্য। ১৯৯১ সালে দেশে চালু হয় মূল্য সংযোজন কর বা ভ্যাট ব্যবস্থা। দীর্ঘ ৩৪ বছরেও কাঙ্ক্ষিত মাত্রায় এই উৎস থেকে আদায় হচ্ছে না রাজস্ব। সকালে ভ্যাট দিবস নিয়ে আলোচনায় সামনে আসে অসঙ্গতির নানা দিক। বলা হয়, নানামুখী উদ্যোগ ছিল, কিন্তু এতদিনও ভ্যাট সংস্কৃতি গড়ে তোলা যায়নি। আদায় বৃদ্ধির ক্ষেত্রে মূল অন্তরায় ভিন্ন ভিন্ন হার। কাগজের রাজস্ব নয়, আইবাস প্লাস সিস্টেমের প্রদর্শিত রাজস্ব এখন প্রকৃত নিখাত রাজস্ব। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ছাড়া বস্তুপক্ষে আমাদের কিন্তু সামনে যাবার আর কোনো উপায় নেই। রেটের কারণে অনেক সময় ভ্যাট প্রদান করতে সাধারণ মানুষ বা ব্যবসায়ীগণ অনীহা প্রকাশ করেন।
কৃত্রিমভাবে ফুলিয়ে ফাঁপিয়ে এতদিন রাজস্ব আদায় তথ্য দেয়া হতো, সরকার সংশ্লিষ্টদের দেয়া হতো ঢালাও কর ছাড় সুবিধা। পাশাপাশি শক্তিশালী কাঠামো দাঁড় করতে নেওয়া হয়নি উদ্যোগ। বলা হয় অর্থনৈতিক উন্নতির জন্য রাজস্ব আয় বৃদ্ধির বিকল্প নেই। অনেক সময় কাস্টমার দিতে চান, তারা জিজ্ঞেস করেন আমার ভ্যাটের রিসিপ্ট কই, তারা গড়িমসি করেন। এমন কমপ্লেনও আছে যে কাস্টমার ভ্যাট দিয়েছেন কিন্তু আমাদের সম্মানিত ব্যবসায়ীগণ ঠিক মতো সেটা সরকারি কোষাগারে জমা দেননি। যতই আমাদের আয় কমে যাবে বা প্রত্যাশা অনুযায়ী আয় আদায় না হবে, ততই আমরা ঋণের পরিমাণে বেড়ে যাবে এবং ঋণ জর্জরিত হয়ে যাবে। দিনের পর দিন কর ছাড় দেবার প্রবণতা টেকসই কোনো পন্থা নয়। অর্থ উপদেষ্টা মনে করেন কর ফাঁকি দিলে সেবা থেকে বঞ্চিত হবে পরবর্তী প্রজন্ম। আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি, এখনো মানে ট্যাক্স শেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে, আর কতকাল শিশুকে লালন করবো। আমি উদাহরণ দিলাম না, আপনারা অনেকে বুঝতে পারেন যেসব শিশু এখনো শিশুই রয়ে গেছে, শারীরিক দিকে বড় হয়ে গেছেন, কিন্তু আমরা নিজেকে বলে আমাদেরকে এখনো প্রোটেকশন দেয়। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। করের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করারও তাগিদ দেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এটা শর্ট রানে আপনি ফাঁকি দেবেন, কিন্তু আবার নেক্সট জেনারেশন কষ্টটা ভোগ করবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ব্যবসায়ীদের দাবির মুখে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর পর যোগান বেড়েছে। লুকিয়ে রাখা ভোজ্য তেল এখন নারায়ণগঞ্জের পাইকারি বাজারের দোকানে দোকানে দেখা মিলছে, তবে দাম নিয়ে অস্থিরতা কমেনি। পরিবেশকরা বলছেন নতুন দামের বোতলজাত খোলা তেল সরবরাহ শুরু হতে আরও 2-1 দিন সময় লাগতে পারে। ক্রেতাদের অভিযোগ, দোকানিরা বোতলের গায়ে লেখা দামে তেল বিক্রি করছে না, লিটার প্রতি 10 থেকে 12 টাকা বেশি দিতে হচ্ছে। গতকাল বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 8 টাকা বাড়িয়ে 175 টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। খোলা তেলের দামও 8 টাকা বাড়িয়ে 157 টাকা করা হয়েছে। পাইকারি ও খুচরা বাজারে তদারকি না থাকায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। পুরোনো মাল গায়ে রেট ছিল 818 টাকা, আমরা সেই দাম কিনি, তার থেকে 5 টাকা 10 টাকা লাভ করে আমরা বিক্রি করি। মাল তো নাইগা, সব ধরনের মাল পাওয়া যায় না। আমগো যায় 1 লিটার 2 লিটার আছে একটু মোটামুটি, এই আগের 1 লিটার 2 লিটার একটু বিক্রি করি। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেছে শিক্ষার্থীরা। সকালে আগারগাঁওয়ে ইউনিসেফ ভবনের সামনে প্রতিবাদী এই কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ এবং মর্নিং রাইটার্সের ব্যানারে সকালে একটি সাইকেল র্যালি করে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে আগারগাঁওয়ে বিরতি দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনের নির্মম হত্যাকাণ্ডে জড়িত ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব মোড়লরা সবসময় নীরব। ইউনিসেফ শিশু অধিকার নিয়ে কাজ করলেও গাজার নিপীড়িত শিশুদের বেলায় তাদের কোনো ভূমিকা নেই। শিক্ষার্থীরা বলেন, ইসরায়েল প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছে, তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হওয়া উচিত। চন্দ্রিমা উদ্যান ঘুরে আবারও টিএসসিতে শেষ হয় সাইকেল র্যালি। মিয়ানমারের আলোচিত মংজু শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার অঞ্চলের পুরোটাই এবার দখলে নিল বিদ্রোহীরা। ইরাবতী সহ মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যম জানায়, গেল কয়েক মাস ধরেই মংজুর নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে লড়াই চলে আসছিল জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মাঝে। রোববার সামরিক বাহিনীর সবচেয়ে বড় ব্যাটালিয়নের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় বিদ্রোহীরা। এক পর্যায়ে ঘাঁটি ছেড়ে পালিয়ে যায় আরেক সেনা সদস্য। গ্রেপ্তার করা হয় ব্যাটালিয়ন কমান্ডার সহ বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তাকে। আরাকান আর্মি জানায়, জান্তা বাহিনীর পাশাপাশি সেনা সমর্থিত বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করেও চালানো হয় হামলা। মংডুর পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী বুথিটং এবং পালেতাওয়ার এলাকার নিয়ন্ত্রণও এখন বিদ্রোহীদের হাতে। স্মরণকালের সবচেয়ে বড় ইসরায়েলি হামলায় প্রকম্পিত সিরিয়া। বাশার আল আসাদের পতনের সুযোগে দামেস্ক সহ বিভিন্ন এলাকার প্রায় 250 লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এমনকি সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে পৌঁছে গেছে ইসরায়েলি ট্যাঙ্ক বহর, এমন দাবিও করছে হিজবুল্লাহ। এদিকে সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। হামলার ফলে দেশটিতে সরকার গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে বলেও মনে করা হচ্ছে। একের পর এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে প্রকম্পিত সিরিয়া। সোমবার রাতভর চলে ইসরায়েলি তাণ্ডব। বাশার আল আসাদের পতনের পর অকার্যকর সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা, সেই সুযোগে দেশটিতে চলছে ইসরায়েলি আগ্রাসন। তেল আবিবের দাবি, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান। এর মধ্যে হামলা চালানো হয়েছে সামরিক বেসামরিক বিভিন্ন অবস্থানে। গেল 2 দিনে প্রায় 250 স্থাপনায় চলে হামলা। ধ্বংস করা হয়েছে বিভিন্ন সামরিক ঘাঁটিতে থাকা বহু ফাইটার জেট, মিসাইল সিস্টেম, অস্ত্র তৈরির কারখানা ও গুদাম। লাতাকিয়া বন্দরেও চলে অভিযান।
সরকার পতনের পর স্বাভাবিকভাবেই সিরিয়ার পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠবে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি বাড়াবে। এই ইস্যুতে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না, তাই সিরিয়ায় অভিযানের পরিধি বাড়ানো হয়েছে। এদিকে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী এবং হিজবুল্লাহর দাবি দামেস্কের উপকণ্ঠে পৌঁছে গেছে ইসরায়েলি ট্যাঙ্কবহর। এ অবস্থায় রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে সম্ভব নয় সিরিয়ার রাজনৈতিক এবং প্রশাসনিক পুনর্গঠন। এর আগে গোলান উপত্যকার বাফার জোন পার হয়ে সিরীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার এলাকা দখলে নেয় ইসরায়েল। মোতায়েন করা হয় ট্যাঙ্কবহর। এদিকে সিরিয়ার বিভিন্ন স্থানে ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব, কাতার, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।